সে উড়োজাহাজ চালাতে জানে। আমি ইংরেজিতে কথা বলতে জানি। তুমি কি বাইক চালাতে জানো না? এসব বাংলা বাক্যকে ইংরেজি কিভাবে করতে হয় তা আজকে আমরা জেনে নেব। So my dear learners, welcome to my English learning video under the banner of Anglosphere, an English learning and practicing platform. The very word Anglosphere generally refers to that region in where people in general speak English, and the people living in that region are called Anglophones. My purpose in this regard is to make everyone Anglophones who will come under the banner of Anglosphere. Anglosphere, your trusted home for learning and practicing English. Please subscribe our channel and keep watching the video. এইসব বাংলা বাক্যকে ইংরেজি করার সময় আমরা মাত্র একটি সূত্রের প্রয়োগ দেখাবো, একটি সূত্রের ব্যবহার করব, সেটি হলো নো প্লাস হাউ টু প্লাস ভার্ব। আমরা যদি এই বাক্যটিকে সরাসরি ইংরেজি করি, আমি ইংরেজিতে কথা বলতে জানি, তাহলে আমরা হয়তো বলে ফেলবো আই নো টু স্পিক ইংলিশ। ইনডিড গ্রামাটিক্যালি সেটি ভুল। আমরা এটি সঠিকভাবে বলতে গেলে আমাদের হাউ টু এর ব্যবহার করতে হবে। হাউ টু অর্থাৎ কিভাবে, আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তো এখন আমরা বাংলা টু ইংলিশ করার কৌশলটুকু জেনে নিই। স্পোকেন ইংলিশ ক্লাস, নো প্লাস হাউ টু প্লাস ভার্ব। এখানে V1 আমরা জানি টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। তো আমি ইংরেজিতে কথা বলতে জানি, এটাকে যখন আমরা ইংলিশ করব, প্রথমতই স্বভাবত কারণেই আমরা প্রথমে সাবজেক্টের ব্যবহার করব। সাবজেক্ট বের করতে গেলে বাংলা বাক্যে সবার শেষে ভার্ব থাকবে। সেই ভার্বটিকে যখন আমরা কে দ্বারা প্রশ্ন করব, কে দ্বারা প্রশ্ন করার পরে যা উত্তর পাবো সেটাই সাবজেক্ট। আমরা সাবজেক্ট লিখব, যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি ইংরেজিতে কথা বলতে জানি, কে জানে? উত্তর আসবে আমি। এই আমিটা হল সাবজেক্ট, এর জন্য সাবজেক্টের হিসেবে লিখবো আই। এরপরে সাবজেক্টের পরে লিখতে হবে ভার্ব। ভার্ব এখানে জানা, জানা ইংরেজি নো, তাহলে আই নো, আমি জানি। যখনই আমরা নো ভার্বের ব্যবহার করব, তখনই নো এর পরে হাউ টু লিখতেই হবে বাধ্যতামূলক। কিভাবে কথা বলতে হয় তা আমি জানি, তাহলে আই নো এরপরে হাউ টু ব্যবহার করব। আই নো হাউ টু, হাউ টু এর পরে V1 মানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কথা বলা, মূল ভার্ব হচ্ছে কথা বলা, জানিটা মূল ভার্ব, এখানে কথা বলাটা আমাদের নন ফাইনাইট ভার্ব হিসাবে বসবে। তাহলে আই নো হাউ টু, টু এর পরে V1 লিখতে হবে। কথা বলা ইংরেজি স্পিক, স্পিক স্পক স্পোকেন, কিন্তু এখানে বেস ফর্মের জন্য ব্যবহার করতে হবে স্পিক। আই নো আমি জানি, হাউ টু স্পিক কিভাবে বলতে হয়, কি বলতে হয় ইংলিশ, এখানে আমরা ইংলিশ লিখে দিব। আই নো হাউ টু স্পিক ইংলিশ। যখন কোনো ভাষা বলা হয় সেক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করে থাকবো। এখানে বলা ইংরেজি কিন্তু অনেক টেল, সে, স্পিক অনেক কিছু হয়ে থাকে। ভাষা বলার ক্ষেত্রে আমরা স্পিক ভাষাটা ব্যবহার করে থাকবো। তাহলে আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। ঠিক সে কম্পিউটার চালাতে জানে, সে কম্পিউটার চালাতে জানে। তাহলে সেক্ষেত্রে কে জানে, উত্তর আসবে সে, সে এর জন্য নিয়ে আসবো আমরা হি। জানে, জানা ইংরেজি নো। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস বাই ইয়ে যোগ করবো, হি নোস। এরপরে হাউ টু সূত্রগতভাবে ব্যবহার করব, হি নোস হাউ টু। এরপরে ভার্ব ওয়ান, চালনা করা, চালনা। কম্পিউটার যখন আমরা চালানো ব্যবহার করবো, চালানোর ইংরেজি ব্যবহার করবো, সেক্ষেত্রে অপারেট ব্যবহার করতে হবে। তাহলে আই নো হি নোস হাউ টু অপারেট, হাউ টু অপারেট কম্পিউটার, how to operate computer. He knows how to operate computer. He knows how to operate computer. I know how to speak English. I know how to speak English. তুমি কি বাইক চালাতে জানো? এখানে কিন্তু প্রশ্নবোধক করা হয়েছে। প্রশ্নবোধকের জন্য আমরা জানি যে কোনো সেন্টেন্সের ইন্টারোগেটিভ করার সময় অর্থাৎ প্রশ্ন করার সময় সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। সেই সেন্টেন্সের নাম্বার পারসন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্স, এর জন্য অক্সিলারি নিব ডু অথবা ডাস। সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ লিখবো, অন্য সব ক্ষেত্রে আমরা ডু লিখবো। তাহলে তুমি কি বাইক চালাতে জানো, এখানে তুমি সেকেন্ড পারসন, অতএব অক্সিলারি হিসেবে নিব ডু। ডু ইউ নো, তুমি কি জানো কিভাবে বাইক চালাতে হয়? হাউ টু ড্রাইভ, how to drive. Do you know how to drive bike, a bike? প্রশ্নবোধক চিহ্ন দিব একটু আমরা।
ডু নো হাউ টু ড্রাইভ বাইক? মেয়েটি চা বানাতে জানে না, এটা নেগেটিভ করা আছে। ঠিক আগের নিয়মেই যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব তার সাথে নট যুক্ত করতে হবে। অক্সিলারি ভার্ব বলতে আমরা ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মেড, শুড, উড, মাস্ট, নিড এগুলো ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স, অতএব অক্সিলারি আমরা ডু অথবা ডাজ নিব। মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেয়েটি ইংরেজি লিখবো দ্য গার্ল, এর জন্য অক্সিলারি হিসেবে নিব ডাস, নেগেটিভ জন্য নট, ডাজন্ট, জানা ইংরেজি নো, দ্য গার্ল ডাজন্ট নো, মেয়েটি জানে না কিভাবে চা বানাতে হয়। তাহলে হাউ টু মেক টি, দ্য গার্ল ডাজন্ট নো হাউ টু মেক টি। তারা কি ক্রিকেট খেলতে জানে না? তারা কি ক্রিকেট খেলতে জানে না? এখানে প্রশ্নবোধক এবং নাবোধক দুটি থাকার কারণে সামনে নেব অক্সিলারি ভার্ব এবং পরে নেব নট। নটটি আমরা সামনে লিখতে পারি। তারা কি ক্রিকেট খেলতে জানে না? তাহলে ডু, তারা ইংরেজি নিয়ে আসবো দে, ডু দে নট নো, ডু দে নট নো। হাউ টু কিভাবে, হাউ টু কিভাবে, প্লে খেলতে হয় ক্রিকেট, ডু দে নট নো হাউ টু প্লে ক্রিকেট। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা যখন কোনো সূত্র ভালো মতো জেনে নেব এবং পর্যাপ্ত পরিমাণ ভোকাবুলারি আমাদের জানা থাকবে, তাহলে সেই প্যাটার্ন মোতাবেক শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু শত শত সেন্টেন্স তৈরি করতে পারা বা লিখতে পারাটাই আমাদের ইংলিশের দক্ষতা নয়, সেটা আমাদের বলতেও পারতে হবে। ইংলিশের যে 4টি স্কিল, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই 4টি স্কিল যখন আমাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকবে, তখনই উই ক্যান বি আ স্কিলড ইংলিশ স্পিকার, তখনই আমরা একটা দক্ষ ইংলিশ স্পিকার হতে পারবো। তাই লেখাটা সহজ, কিন্তু বলাটাই কঠিন। এই বলাটা কঠিন, এই কঠিনকে জয় করার জন্য আমাদের যে কাজটি হবে তা নিয়মিত চর্চা করা, জোরে জোরে লাউডলি সেই ইংলিশগুলো মুখে বলা। যতই আমরা বলবো, যতই আমরা শুনবো, আমাদের স্পোকেন ইংলিশ ততই দক্ষতা বাড়বে। বলা ছাড়া আমরা শুধু লিখতে পারবো, বলতে পারবো না। তাই বলার চর্চা করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমরা যদি প্র্যাকটিস না করি, আমাদের দক্ষতা বাড়বে না। তাই এই ভিডিও থেকে যদি কিছু সামান্যতম শিখে থেকে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইংলিশ শেখার আমাকে একটা সুযোগ করে দেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।